আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ক্লাসটাতে আমরা বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ সংখ্যার টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর নিয়মিত আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আমরা এখন যে টপিক প্রশ্নটা দেখতেছি আমাদের স্ক্রিনে, √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা? আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে প্রশ্নে, সেটা হচ্ছে a √2। হ্যাঁ, এটা কি ধরনের সংখ্যা? তাহলে আমাদের আলোচনা হবে মূলত এটা মূলদ নাকি অমূলদ, এই দুইটা অপশন নিয়ে আমাদের আলোচনা হবে। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করেন। এখন মূলদ নাকি অমূলদ, √2টা কি মূলদ নাকি অমূলদ, এটা জানার আগে আমাদের অবশ্যই একটু করে জানা উচিত মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আমরা জানি, আমরা সবাই জানি, তারপরও আলোচনার সুবিধার্থে আমরা একবার করে বলে দিচ্ছি যে এই মূলদ সংখ্যাটা কি। আমরা যদি একবার সিম্পলি চিন্তা করি, আমরা ছোটবেলায় শিখছি মূলদ সংখ্যা মানে হচ্ছে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? আর যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ, কিউ শূন্য হতে পারবে না, অর্থাৎ যে আমরা দুইটা সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারবো শূন্য বাদে, অথবা একবারে নর্মাল ভাবে বললে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই জন্য আমরা বলছি p/q, অর্থাৎ ভগ্নাংশ আকারে। এটা লব, এটা হর। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে কিউ জিরো হতে পারবে না, জিরো হলে তো সেটা অসংখ্যায়িত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার প্যাটার্ন। আর অমূলদ সংখ্যা কি? যেগুলো মূলদ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এটা গেল আমাদের সাধারণ আলোচনা, ঠিক আছে? এখন আমরা কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা হবে একটু চিন্তা করে দেখি, একটু বলে দেখি। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি, আমরা প্রথমে মূলদ নিয়ে আলোচনা করতেছি, আপনারা খাতায় নোট করে ফেলবেন। তাহলে কোনগুলো হতে পারবো না? আমরা এক নম্বরে যদি আমি বলি যে ধনাত্মক, কোনগুলো কোনগুলো মূলদ সংখ্যা? ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মানে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা বলতে পারি এক একটা মূলদ সংখ্যা, 3 মূলদ সংখ্যা, তারপর 4 মূলদ সংখ্যা, 9 মূলদ সংখ্যা। এভাবে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এক একটা মূলদ সংখ্যা। ঋণাত্মক মূলদ সংখ্যাগুলো যেমন হচ্ছে আমরা -3 বলতে পারবো, -11 বলতে পারবো, -14 বলতে পারবো। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে ভগ্নাংশে আমরা আসি। ভগ্নাংশ হচ্ছে কি? তাহলে আমরা একটা বুঝলাম, 2 নম্বরে যাচ্ছি। সকল ভগ্নাংশগুলা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা আসি প্রকৃত ভগ্নাংশে। প্রকৃত প্রকৃত মানে হচ্ছে কি? আমরা জানি যেটার হর বড় হবে, লব ছোট হবে। তাহলে আমরা একটা ভগ্নাংশ নিজের মতো করে নিলাম, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি মূলদ সংখ্যা, যেহেতু আমরা বলছি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ প্রকৃত ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা। এবং অপ্রকৃত সংখ্যাগুলো কি সংখ্যা? অপ্রকৃত সংখ্যাগুলো মূলদ সংখ্যা। অপ্রকৃত কোনগুলো? কারণ এটাকে আমি যদি উল্টাই দিই, 14 কে নিচে নিয়ে আসি আর 20 কে উপরে নিয়ে যাই, তখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ হর ছোট লব বড়। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এবং মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হিসেবে আমরা কি ধরতে পারি? ধরেন 1/2/3, ঠিক আছে? এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ এটাকে চাইলেই আমরা কি করতে পারি? অমূলদ ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 2/2, 2/3, 5, অর্থাৎ 2/5 বলতে পারি, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ গুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুইটা আলোচনা করা হয়েছে, 3 নম্বরটাতে আসবে, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে সসীম দশমিক। হ্যাঁ, দশমিক সংখ্যার মধ্যে আসি আমরা। দশমিকের মধ্যে যদি সসীম হয়, সসীম মানে কি হচ্ছে কি? দশমিকের পরে অঙ্কগুলো নির্দিষ্ট। যেমন আমরা ধরলাম 1.237৯, এটা একটা দশমিক সংখ্যা। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এটা নির্দিষ্ট। তাহলে দশমিকের পর অঙ্ক সংখ্যাগুলো যদি আমরা গণনা করে শেষ করতে পারি, এগুলোকে সসীম দশমিক বলে। তাহলে এই সসীম দশমিক সংখ্যা যেগুলা, এই সসীম দশমিক সংখ্যাগুলোকে বলে মূলদ।
মূলদ সংখ্যা। ভালো করে খেয়াল করে এখানে প্যাচটা লাগে। তাহলে যে দশমিকের মধ্যে যেগুলো সসীম দশমিক, মানে দশমিকের পরে অঙ্কের সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো, এগুলোকে বলবে মূলদ। ঠিক আছে, তাহলে আরেকটা কি ধরনের আছে, তাহলে সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এবং অসীম আবৃত। ঠিক আছে, অসীম কিন্তু কি, অসীম দশমিকের মধ্যে হচ্ছে অসীম হবে কিন্তু আবৃত হবে। ঠিক আছে, কিরকম আমরা যদি দেখি, এই যে একটা দশমিক, 1.2 1 2 1 2 1 2 1 ডট 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 ডট, এটা একটা অসীম, অসীম দশমিক। আমরা একটু আগে দেখছি সসীম দশমিকটা মূলদ, এখন আমরা দেখতেছি অসীম দশমিকটাও মূলদ হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অমূলদ হবে। তাহলে কখন মূলদ হবে অসীম দশমিক, আর অসীম দশমিক কখন অমূলদ হবে, এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা, এই যে অসীম দশমিকটা আমরা দেখবো, এটা একটা অসীম দশমিক সংখ্যা, এটা অসীম দশমিক হওয়া সত্ত্বেও এটা কিন্তু মূলদ। একটু পরে দেখবেন অসীম দশমিক হওয়া সত্ত্বেও আবার সেটা অমূলদ হচ্ছে। কখন মূলদ হবে কখন অমূলদ হবে এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে এই যে অসীম দশমিক সংখ্যা, কিন্তু দশমিকের পরে অঙ্কগুলো দেখেন অসীম হওয়া সত্ত্বেও এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। কিরকম, এই যে 2 1 2 1 2 1 2 1, অর্থাৎ সংখ্যাগুলো 2 1 2 1 করে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। মানে 2 1 আবার 2 1 আবার 2 1, অর্থাৎ এটা অসীম দশমিক, অসীম হওয়া সত্ত্বেও এটা আবৃত। ঠিক আছে, কিরকম আবৃত, এটা একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে, এগুলোকে আমরা পৌনঃপুনিক সংখ্যা বলি। ঠিক আছে, অর্থাৎ আবৃত মানে হচ্ছে একই সংখ্যা, দশমিকের পর একই সংখ্যা বারংবার কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। এগুলোকে আমরা এভাবে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। 1.2 1, উপর দুটা ফোঁটা দিয়ে আমরা কি পৌনঃপুনিক আকারে এই ভগ্নাংশটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে অসীম দশমিক কিন্তু আবৃত, পুনরাবৃত্তি হচ্ছে। এই ধরনের যে সংখ্যাগুলো, এগুলোকে চাইলে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এই অসীম আবৃত যে ভগ্নাংশগুলা, অর্থাৎ অসীম আবৃত মানে অসীমের পর পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আসে, এই ধরনের ভগ্নাংশগুলোকে, এই আবৃত ভগ্নাংশগুলোকে, অসীম আবৃত ভগ্নাংশগুলোকে আমরা চাইলে কি কিসে প্রকাশ করতে পারবো, ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তাহলে ভগ্নাংশে প্রকাশ করতে পারলে তো সেটা কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। এই জন্য অসীম আবৃত দশমিক গুলা মূলদ সংখ্যা। কিন্তু যেগুলো অসীম কিন্তু অনাবৃত, তাহলে 1 দশমিক অনাবৃত কিরকম, 1.3 9 7, আবার 1 2 5 6 ডট 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 এরকম। অর্থাৎ দেখেন আপনি, এটা কিন্তু অসীম একটা দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা। কিন্তু দশমিকের পরে যে অঙ্কগুলো আছে, এখানে যে অঙ্কগুলো আছে এগুলো একটু খেয়াল করেন, এই অঙ্কগুলো কিন্তু কি না, কোনো প্যাটার্ন না, এলোমেলো, র্যান্ডমলি একটা পর একটা এলোমেলো করে আসতেছে। মানে এগুলো হচ্ছে কি, অনাবৃত। অসীম কিন্তু কি, অনাবৃত। এই অসীম অনাবৃত সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, এই জন্য এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে আমরা দশমিক আসলেই একটু কেয়ারফুল হবো। দশমিকের মধ্যে যেগুলো সসীম আছে, সসীম দশমিক আছে, ওগুলা মূলদ সংখ্যা। দশমিকের কিন্তু অসীম যখন আসবে তখন আমরা কেয়ারফুল হয়ে যাব, কারণ অসীমের মধ্যে যেগুলো আবৃত, অর্থাৎ একটা প্যাটার্ন আসে, বারবার পুনরাবৃত্তি হয়, ওগুলো কিন্তু মূলদ। ঠিক আছে, ওগুলো পৌনঃপুনিক সংখ্যা, ওগুলো মূলদ। কিন্তু অসীমের মধ্যে যেগুলো কোনো প্যাটার্নে আসে না, অর্থাৎ এলোমেলো আসতে থাকে, সেগুলো হচ্ছে কি, আবার সেগুলো হচ্ছে অমূলদ। তাহলে যখন দশমিকের মধ্যে অসীম চলে আসবে তখন আমরা দেখবো সেটা কি, আবৃত কিনা, অর্থাৎ পৌনঃপুনিক আকার আসতেছে কিনা, একই সংখ্যা বারবার আসতেছে কিনা, একটা প্যাটার্ন আসতেছে কিনা, তাহলে সেটাকে আমরা মূলদ বলবো। যদি দেখতে অসীম আসছে কিন্তু পৌনঃপুনিক আসতেছে না, অর্থাৎ আবৃত না, এলোমেলো আসতেছে, তাহলে এটাকে আমরা বলবো অসীম কিন্তু অনাবৃত, এবং এই সংখ্যাগুলো হবে কি, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে, তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো দেখলাম, ভগ্নাংশ দেখলাম এবং দশমিক শেষ করলাম। এরপর জাস্ট আর দুই একটা দেখবো আমরা। আরেকটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি, আমরা একটু জাস্ট বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর আমরা একটা বর্গমূল পাবো, পূর্ণ সংখ্যা বর্গমূল পাবো। যেমন আমি যদি বলি যে √4, বাংলা দেখলাম 4, ঠিক আছে, তাহলে এটা সময় আপনারা কি বলবেন, √4 সমান হচ্ছে কি, মানে 4 এর বর্গমূল কি, মুখস্থ বলে দিবেন যে 4 এর বর্গমূল হচ্ছে 2। 4 এর বর্গমূল √4 যে কথা, 2 একই কথা, কারণ √4 কে আমরা যদি বর্গমূল করি সেটা কি পাবো, সেটা 2 পাবো। তারপরে এইটার পরিবর্তে আমরা, এটা একই কথা না, দুজন সমান না, কারণ এটা যদি মূলদ সংখ্যা হয়ে থাকে, কারণ 2 একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তো এটা সমান যদি এটা হয়, এটা যদি মূলদ সংখ্যা হয়ে থাকে,
এটা অবশ্যই কি হবে, মূলদ সংখ্যা হবে, অর্থাৎ পূর্ণবর্গ। যে সংখ্যাগুলো পূর্ণবর্গ, ওই পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল হচ্ছে কত, বর্গমূল হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা। এটাকে আমরা বইয়ের ভাষা বলতেছি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, কারণ পূর্ণবর্গ সংখ্যাকে আমি যদি বর্গমূল করি তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। একইভাবে আমরা যদি রুট ওভার 16 দেখি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এই রুট ওভার 16 কে আমরা রুট ওভার 4 স্কয়ার লিখতে পারবো। 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারবো, তাহলে আমরা স্কয়ার রুট ওভার বাদ দিয়ে বাকিটা লিখবো কত, 4। অর্থাৎ এই রুট ওভার 16 কে, অর্থাৎ 16 এর বর্গমূলকে আমরা কত বলতে পারবো, 4 বলতে পারবো। এখন বলুন তো 4 কি? বলবো 4 একটা মূলদ সংখ্যা, কারণ 4 হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি, মূলদ সংখ্যা। এখন এই 4 মানেই তো হচ্ছে কত, রুট ওভার 16। এই রুট ওভার 16 থেকে তো আমি 4 এর মধ্যে আসছি, তার মানে এটা যদি মূলদ সংখ্যা হয়, এটাও মূলদ সংখ্যা, 100% কি হবে, মূলদ সংখ্যা হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পূর্ণবর্গ হয় এমন সংখ্যাগুলোর বর্গমূল অবশ্যই কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো হবে, যেগুলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখাই, এই যে একটা সংখ্যা আমি চিন্তা করলাম রুট ওভার 7। এখন বলেন তো এই রুট ওভার 7 থেকে আমি এরকম রুট 7, এই 7 যে দেওয়া আছে, এই 16 কে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি, 4 এর বর্গমূল, বর্গ সংখ্যা 4 4 আর 16। কিন্তু এমন কোন সংখ্যা আছে যেটাকে বর্গ করলে 7 হবে? মানে 7 কি পূর্ণবর্গ সংখ্যা? 7 পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, এইরকম যেগুলো পূর্ণবর্গ নয়, রুট ওভার 7, তারপর হচ্ছে রুট ওভার 11 বর্গমূল দিয়ে, তারপর হচ্ছে 15, এরকম যেগুলো পূর্ণবর্গ নয়, এই সংখ্যাগুলোর বর্গমূল কি সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে। এগুলা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পূর্ণবর্গ হয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আবার সিম্পল আরেকটা, সেটা হচ্ছে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। আমরা বর্গ শিখছি, সিম্পল একইভাবে ঘনটাও চিন্তা করব। যে সংখ্যাগুলোর পূর্ণ ঘন নয়, কারণ কিছু কিছু চাকরি পরীক্ষায় ঘন টাইপসের অঙ্কগুলো আসছে, ঠিক আছে, প্রশ্ন আসছে দুই একটা, এই জন্য আমি এটা একটু দেখাচ্ছি। কারণ আমি যদি এভাবে লিখি, এই রুট কিউব, আমরা তো এটার সাথে সবাই পরিচিত, 8, এই সংখ্যাটা সমান আমরা কত মুখস্থ বলে দিবেন যে 2। কিভাবে 2 হয়েছে আমি একটু দেখাই দিই। এই রুট কিউব 8, এটাকে আমরা চাইলে কি করতে পারি, রুট কিউব থাকলো এই 8 কে আমরা চাইলে 2 কিউব, 2 এর পাওয়ার 3 দিতে পারি, ঠিক আছে? এই 2 এর পাওয়ার 3 দিলে, অর্থাৎ 2 কিউব হলে সেটা 8 হয়। কি হবে, 2 কিউব মানে কি, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা কত, 8। অর্থাৎ এই 8 কে আমি চাইলে আমার অঙ্কের সুবিধার্থে 2 কিউব আকারে লিখতে পারি। এখন খেয়াল করেন, এই কিউব এবং রুট কিউব কাটাকাটি গিয়ে যেটাকে আমরা বলবো এটার পাওয়ার হচ্ছে 3, আর রুট কিউব মানে হচ্ছে কত, 1/3, 1/3, ঠিক আছে? তাহলে কাটাকাটি গিয়ে কত হবে, তাহলে আমরা যদি লিখি 2, এটা হচ্ছে পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? আর এই যে রুট কিউব আছে, এটা গুণ, এটা মানে হচ্ছে পাওয়ার 1/3, ঠিক আছে? কারণ শুধু বর্গমূল হলে পাওয়ার হচ্ছে 2/1, হাফ। আর যেটা রুট কিউব তাহলে এটা হবে 3/1, ঠিক আছে? তাহলে 3 কাটাকাটি যাবে, একবার আমি ভেঙে দেখাচ্ছি। বাকি থাকে কত, 2 এর পাওয়ার থাকে কত, 1। তো 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 শুধু, ঠিক আছে? তার মানে আমি বলে যাচ্ছি আপনাকে, এই যে এটা কাটাকাটি গিয়ে শুধু 2টা থাকবে, অর্থাৎ এই রুট কিউব 8 কে আমরা যদি ভাঙি, ভাঙলে আমরা কি পাবো, ভাঙলে আমরা পাবো হচ্ছে কত, ভাঙলে আমরা পাবো 2, কি পাবো, 2 পাবো, ঠিক আছে? অর্থাৎ এটা যে কথা, এই 2 একই কথা, এটাই ক্যালকুলেশন করলে আমরা 2 পাবো। তো 2 কি বলেন তো, 2 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো এটা যদি মূলদ সংখ্যা হয়, এটা সমান তো এটা, তার মানে এটাও কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে, যেটাকে আমরা বলতেছি পূর্ণ ঘনমূল। হ্যাঁ, পূর্ণ ঘনমূল, পূর্ণ ঘন ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, মানে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা ঘনে প্রকাশ, পূর্ণ একটা পূর্ণ সংখ্যার ঘন আকারে প্রকাশ করতে পারবো, তার ঘনমূল একটা কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে আমরা ঘন আকারে প্রকাশ করতে পারবো না, যেমন হচ্ছে এই রুট কিউব দিয়ে আমি আপনাকে দিলাম হচ্ছে কত, 7, রুট কিউব দিয়ে আপনাকে দিলাম 13। এই 13 কে কি আমি কোনো ঘন সংখ্যা আকারে, এই 8 কে যেরকম 2 কিউব আকারে প্রকাশ করতে পারছি, 13 কে কি কোনো সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যাবে, যাবে না। তাহলে তাদের কাটাকাটিও করা যাবে না, এবং এদের একটা কি আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না, আসবে যে অসীম, অসীম কি, অনাবৃত দশমিক সংখ্যা আসবে। আর অসীম অনাবৃত দশমিক সংখ্যা মানে হচ্ছে অমূলদ সংখ্যা।
সুতরাং এই যে পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার ঘনমূল কি হবে? অমূলত সংখ্যা হবে। তো এগুলো ছিল আমাদের একেবারে বেসিক কথাবার্তা। আমরা যেগুলো নিয়মগুলো প্রথমে একবার ধারণা দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণে কঠিন লাগলেও আমরা যখন প্র্যাকটিসে চলে যাব সেম জিনিসগুলো আবার রিপিট হবে, তখন আমাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্র্যাকটিসে চলে যাই এখন। আচ্ছা, এবার যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন তো। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে √2 কোন ধরনের সংখ্যা? আচ্ছা বলেন তো, √2 কোন ধরনের সংখ্যা? এটা 25তম বিসিএস আসে একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা √2 কোন ধরনের সংখ্যা একটু বলেন তো। এই যে √2 দেওয়া আছে আমাদেরকে, এই √2, এই √2টা কোন ধরনের সংখ্যা? এখন আপনি বলেন এই রুট ওভার দেখলে আপনি কি চিন্তা করবেন? রুট ওভার দেখলে আপনারা চিন্তা করবেন কি, এই √2 মানে হচ্ছে বর্গমূল, ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে মূলত, আর এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এর বর্গমূল হবে অমূলত। দুইটা জিনিস, সিম্পল জিনিস। এখন চিন্তা করুন এই যে টুটা, এই টু কি পূর্ণবর্গ কিনা? এই টুকে কি কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় কিনা? না, টুকে কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না। তাহলে টু তো পূর্ণবর্গ না, তো পূর্ণবর্গ নয়। আমরা জানি পূর্ণবর্গ এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলত, কিন্তু পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি? অমূলত। সিম্পল। তার মানে √2 যেহেতু কি, টু যেহেতু কি নয়, পূর্ণবর্গ নয়, তার মানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা। তার মানে √2 হচ্ছে এক কথায় অমূলত সংখ্যা। রাইট আনসার হচ্ছে কি অমূলত সংখ্যা। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে, যারা জব প্রিপারেশন নিচ্ছে, একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে। ঠিক আছে।